ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএচ ইস্পাত। আর আপনাদের সাথে আছে আমি নাজনীন মুন্নি। নানা ঘটনায় অস্থির দেশ, একের পর এক আন্দোলন আর সহিংসতা অস্থিরতা বাড়িয়ে তুলছে ক্রমশ। ব্যাটারি চালিত রিকশা চলাচলের সিদ্ধান্ত নিয়ে পথে শান্তি ফেরাতে না ফেরাতেই কলেজ ছাত্রদের একের উপর অন্যের আক্রমণ আতঙ্কিত করেছে অভিভাবক, শিক্ষক, ছাত্র সমাজ, এমনকি দেশবাসীকেও। সেই ঘটনা পুরো সামাল দেওয়ার আগেই সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নামঞ্জুরের ঘটনা দেশ জুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে কেবল দেশের ভিতরে নয়, প্রতিক্রিয়া ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। এত সব ঘটনাকে কাকতালীয় মনে করে না সরকার। নিশ্চিতভাবে সরকার পাচ্ছে ষড়যন্ত্রের গন্ধ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন, দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই। একই কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। এত সব ঘটনার মধ্যেই সংস্কার কমিশনগুলো কাজ চালিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেটি যে কোনো সরকারকে স্বৈরাচারী করে তুলতে পারে। যে কারণে ক্ষমতার ভারসাম্য আনতে ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত বিভিন্ন সংশোধনী প্রস্তাব দিয়েছে বিএনপি। চলমান অস্থিরতা নিরসনে কি ভাবছে রাজনৈতিক দলগুলো? কেবল নির্বাচনই কি তাদের লক্ষ্য, নাকি দেশের স্থিতিশীলতাতেও কাজ করবেন তারা? দেশে অস্থিরতার পেছনে কতটা ষড়যন্ত্র দেখছেন রাজনীতিবিদরা? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আনম এহসানুল হক মিলন, আছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবং আছেন আমাদের সাথে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এবং অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। এবং দর্শক, আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শুরু করতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে দিয়ে। স্বাগত জানাই রাজকাহনে। আমরা যতই ভাবি যে আজকে আসলে কিছু ঘটবে না, সেটা আসলে হয় না, কারণ আমরা প্রতিদিনই নতুন নতুন ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি। এবং আমি যেটা বলছিলাম যে সরকার বলছে এটা কোনোভাবে কাকতালীয় না, এটার ভিতরে ষড়যন্ত্র আছে। তথ্য উপদেষ্টা যেমন বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাও একটু আগে সেই কথাটি বলেছেন যে দেশি বিদেশি ইন্ধনের গন্ধও তারা পান একই সাথে। আপনার কি মনে হয় যে না, সকল আন্দোলন আসলে একসাথে দাবি দেওয়া, এখানে কোনো ইন্ধন নাই, নাকি আসলেও ইন্ধন শুরু হয়েছে ষড়যন্ত্রের ক্ষেত্রে? দেখুন, যদি কোনো ষড়যন্ত্র থেকেও থাকে সেটাকে জনগণকে সাথে নিয়ে ঐক্যমত সৃষ্টি করে সেটাকে কমব্যাট করার দায়িত্ব রাষ্ট্রের এবং সরকারের। সরকার সেটা করতে না পারলে সেটা একটা ব্যর্থতা। প্রথম থেকেই এই সরকারের একটি বড় ব্যর্থতা ছিল, তারা মোটিভেট করতে পারেনি প্রশাসনকে, পুলিশকে, সকলকে। এবং সেনাবাহিনীকেও আমরা খুব সক্রিয়ভাবে দেখতে পাচ্ছি না, কারণ সেখানে একটা মোটিভেশনের সমস্যা আছে এবং দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ছাত্রদের সাথে অল্টারনেশনও হয়েছে অনেক জায়গায়। এই যে সকলকে মোটিভেট না করে একটা দেশ কখনো চালানো সম্ভব না, এইটা সরকার এখনও উপলব্ধি করেছে কিনা আমি জানি না। বাংলাদেশে প্রথম থেকেই আমার মনে হয় প্রয়োজন ছিল সর্বদলীয় জাতীয় সরকার। রাজনীতিবিদের অভিজ্ঞতা, ব্যুরোক্রেসির সাথে তাদের সম্পর্ক, পুলিশের সাথে তাদের সম্পর্ক, চিহ্নিত কিছু অপরাধী বাদ দিয়ে বাকি সবাইকে রাষ্ট্র পরিচালনায় উৎসাহিত করার একটা অসাধারণ ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা ডক্টর ইউনূস স্যার পেয়েছিলেন এবং ওনার সেই ক্ষমতা ছিল। ওনাকে সেই ক্ষমতাটা এক্সারসাইজ করতে দেওয়া হয়নি। চিফ অ্যাডভাইজার শুড ফায়ার, ওনার অ্যাডভাইজারদেরকে ওনার ফায়ার করা উচিত। কারণ যদি আজকে যে ঘটনাটি ঘটলো, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করা হয়েছে কেন? যে জাতীয় পতাকার উপরে গেরুয়া একটা পতাকা দেওয়া হয়েছিল। দেখুন, এটা যদি চিফ অ্যাডভাইজারের কনসেন্টে হয়ে থাকে তাহলে আমি বলবো ওনার অ্যাডভাইজার ওনাকে ভুল অ্যাডভাইস দিচ্ছে। আর যদি ওনার কনসেন্টের বাইরে হয়ে থাকে তার মানে সরকারের ভিতরে ব্যাপক সরকার আছে, অর্থাৎ তার এই ধরনের একটা, এই প্রেক্ষাপটে এটা এক ধরনের রাষ্ট্রীয় আহ্মকি, যেখানে আপনার কালকে ছাত্র মারামারিতে মাহবুব মোল্লা নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ ধ্বংসস্তূপ হয়ে গেছে। ব্যাটারি চালিতরা রাস্তাঘাটের মধ্যে প্রচণ্ড আন্দোলন করছে, আন্দোলনে বিভিন্ন জায়গায় বাংলাদেশ মানে ফুসে উঠতেছে। সেখানে আপনি ভস্মে ঘি ঢালবেন একজন হিন্দু ধর্মগুরুকে? এই সময় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা ইসলামিক ধর্মগুরু আপনি এই সময় কেন অ্যারেস্ট করবেন? এবং কি গ্রাউন্ডে? ওনার মধ্যে কি অস্ত্র পাওয়া গেছে? উনি কি সিভিল ওয়ার করতে বলেছেন? আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না তাকে অ্যারেস্ট করার। যদি পতাকা অবমাননা হয়ে থাকে সেটা তদন্ত হতে পারে। আমি মনে করি কালকে ওনাকে জামিন দেওয়া উচিত। রাষ্ট্রপক্ষ অর্থাৎ প্রসিকিউশন যারা আছে, চিটাগাংয়ের পিপিআর, তাদের উচিত এই মামলায় কোনো অবজেকশন জামিনে না দেয়া। কারণ ইতিমধ্যে ইসকনের সদস্যদের একটা গ্লোবাল নেটওয়ার্ক আছে। আমি খুব নিরপেক্ষভাবে যদি বলি, গুরুদেরকে যখন অ্যারেস্ট করা হয়
এইটার কনসিকুয়েন্স পৃথিবীর সব দেশেই অনেক বহুমুখী হয়ে যায়। গুরুকে হত্যা করেছিল আওরঙ্গজেব 9 শিখ গুরু তেগ বাহাদুর। 100 বছর পরে মোগল সাম্রাজ্য ভ্যানিশ হয়ে গেছে একটা কারণের মধ্যে, অনেকগুলো কারণে একটা হচ্ছে ওই 9 শিখ গুরুকে হত্যা করা। এবং যখন সিপাহী বিপ্লব হলো তখন বিশাল মোগল আর্মি হেরে গেল গুটি কয়েক ইংলিশ আর্মির কাছে। তার প্রধান কারণ হচ্ছে নেপালিরা, যারা ওই কুকরি হাতে যুদ্ধ করেছিল। দ্বিতীয় কারণ হচ্ছে পাঞ্জাবের শিখরা সেখানে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কারণ ওই যে 100 বছর আগে তাদের গুরুকে মারা হয়েছিল। নাও ইসকনের সদস্য ইনি বহিষ্কৃত, কিন্তু উনি একজন হিন্দু নেতা হিসেবে ইতিমধ্যে আবির্ভূত হয়ে গেছেন। তার বক্তব্যে লক্ষ লক্ষ লোক আমরা দেখলাম বক্তব্য দিচ্ছে, এবং তার বক্তব্যগুলো আমি শুনেছি। সেখানে অধিকার বোধ থাকতেই পারে। বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের অনেক বঞ্চনা আছে, হিন্দুদের বঞ্চনা আছে, আইনজীবীদের বঞ্চনা আছে, বিভিন্ন ধর্মের বঞ্চনা আছে। তাদের বঞ্চনার কথা বলতেই পারে। বৌদ্ধরা আমাকে দেখা হলেই বলে তাদের বছরে একদিন মাত্র ধর্মীয় ছুটি, তার 3-4 দিন ছুটি চায়। সকল ধর্মই তার বঞ্চনা কাঠামোগতভাবে বলাটাই স্বাভাবিক। এই কাঠামোভাবে বলাটা মোটেও রাষ্ট্রদ্রোহিতা না, একটা বাজে কালচার বাংলাদেশে ছিল। আগে আপনি কিছু বললেই বলা হতো পাকিস্তানে চলে যাও, এখন একটা কালচার হয়েছে কিছু বললেই ভারতে চলে যাও। বাংলাদেশের মানুষ পাকিস্তানে বা ভারতে যাবে কেন? এই কালচার থেকে আমরা বেরোবো না? আগে ছিল ইসলামোফোবিয়া, আর এখন শুরু হলো হিন্দুফোবিয়া। এবং আজকে এই ঘটনার পরে ডেফিনেটলি সারা পৃথিবীর যারা হিন্দু গুরু আছে তারা এটাকে নিন্দার চোখেই দেখবে, কোনোভাবেই এটাকে কোনো জাস্টিফিকেশন দেওয়া যাবে না। কথা শেষ করে দিচ্ছি, শ্রী শ্রী রবিশঙ্কর ইন্ডিয়ার আধ্যাত্মিক গুরু, লক্ষ কোটি ফলোয়ার, উনি তীব্র ভাষায় নিন্দা জানিয়ে বলেছেন ডক্টর ইউনূসের কাছে এটা অ্যাকসেপ্টেড ছিল না, এবং ডক্টর ইউনূসকে এই কারণেই প্রাইম মিনিস্টার সবাই সম্মতি দিয়েছে যে উনি এই ধরনের কাজ করবেন না। তুলসী গাবাট কিন্তু ইসকনের মেম্বার, সিআইয়ের হেড, যিনি আসলে হিন্দু না, বাট ইসকনে হিন্দুতে কনভার্ট হওয়া যায় না, বাট উনি সামহাও ইসকনের সাথে খুব কানেক্টেড। ফরাদ মাজার নিজেও বলেছে এটা ভুল হয়েছে, যিনি এই সরকারের ওয়ান অফ দ্য থিঙ্ক ট্যাঙ্ক অ্যাডভাইজার। আর ইন্ডিয়ান গভর্নমেন্ট তো ক্যাটাগরিক্যালি নিন্দা জানিয়েছে। তাহলে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে ইন্ডিয়া তো আমাদের স্যাংশন দিবে, ডিপ্লোম্যাটিক রিলেশন কাট করে দেবে। তখন আপনি কিভাবে দেশ চালাবেন? আমাদেরকে অবশ্যই সেই স্টেজের আগেই এটা সমাধান করতে হবে। কালকে ওনার মুক্তি পাওয়া হোক, এবং আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটার জন্য ক্ষমা চাওয়া উচিত। অনেক ধন্যবাদ। সাইফুল হকের কাছে আসি যে কথাটি দিয়ে আসলে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি শেষ করলেন, যে এই সময় আসলে আগুনে ঘি ঢালা হলো কিনা, এই গ্রেপ্তারটা দরকার ছিল কিনা, এত কিছু ঘটছে। কিন্তু এখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা বলেছেন যত বড় নেতাই হোক না কেন, কেউ যদি রাষ্ট্রদ্রোহ করে থাকে তার বিচার করা হবে। এখন এই অবস্থান যখন থাকে তখন আবার বলা হচ্ছে যে এত সব ঘটনার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। এখন ষড়যন্ত্র করার পথ কি আসলে আমরাই করে দিচ্ছি কিনা, নাকি আসলেও ষড়যন্ত্র হচ্ছে, সেটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দুজন আলোচকবৃন্দ, আপনার অনুষ্ঠান দর্শক শ্রোতা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। গোটা পরিস্থিতিটা তো অনেকখানি ঘোলাটে। নাগরিক হিসেবে আপনি যেমন উদ্বিগ্ন, আমরা মনে 3জন যারা রাজনীতির মানুষ, আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার ভেতরে। প্রথমত পুরো বিষয়টা 5 আগস্টের পরে যে 90 দিন বা 105 দিন 6 দিন এখন হতে চলল, পুরো বিষয়টা একটা অভ্যুত্থান পরবর্তী সমাজের মধ্যে একটা অস্থিতিশীলতা থাকে। নানা অংশের বক্তব্য, চাহিদা, এজেন্ডা অনেক কিছু থাকবে, কিন্তু যারা রাষ্ট্র বা সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন তাদেরকে তো পরিস্থিতিটা উত্তেজনাপূর্ণ, কিন্তু আপনাকে তো মাথা ঠান্ডা রেখে আপনাকে পুরো ব্যাপারটা আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করার প্রশ্ন। এই ইতিমধ্যে যতগুলো সমস্যা, এর একটা প্রশাসনিক একটা দিক আছে। সেই প্রশাসনিক দিকটা হচ্ছে যে এখনো পর্যন্ত ব্যুরোক্রেসি, ল এনফোর্সিং এজেন্সিস বা আমার পুরো জনজীবনের শান্তি নিরাপত্তা বিধানের যাদের দায়িত্ব, তারা অধিকাংশ এখনো পর্যন্ত পেশাদারি দায়িত্বের মধ্যে আসেনি। তাদেরকে যে নতুন সরকার উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা, জাগিয়ে তোলা, সেই কাজটা যোগ্যতার সাথে, যেটা একটা লিডারশিপের কাজ, যে আমরা নতুন একটা ফেজ 5 আগস্টের পরে নতুন একটা বাংলাদেশ, এই জায়গাটার ক্ষেত্রে বিরাট ঘাটতি। আর সমস্যাটা আমি আরেকটা বলতে, গোটা সমস্যা প্রধানত এটা প্রশাসনিক সমস্যা না, প্রধানত সমস্যাগুলো রাজনৈতিক সমস্যা। চিন্তার ক্ষেত্রে, দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে, বোধের ক্ষেত্রে, উপলব্ধির ক্ষেত্রে গুরুতর ঘাটতি আছে। ধরুন ইসকনের যে বিষয়টা বললেন, এমন একটা সময় মানে ঘর পড়ার মধ্যে আলো পড়া দেওয়ার মতন অবস্থা।
কোনো সাধারণ কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ এটা কিন্তু করবে না। যখন ঢাকা শহর প্রায় অচল হয়ে যাচ্ছে, দেশের বিভিন্ন অঞ্চলে সীমাহীন উত্তেজনা, এবং এই পরিস্থিতিকে কাজে লাগানোর জন্য ভারতসহ পৃথিবীর নানা দেশে নানা শক্তি তারা ভয়ঙ্করভাবে তারা সুযোগ খুঁজছে, হ্যাঁ। তখন আপনি রাষ্ট্রদ্রোহ যদি হয়েও থাকে তদন্ত করেন, তদন্ত করে সেখানে চার্জশিটের প্রশ্ন আছে, তারপরে আইনি প্রক্রিয়া আছে। কিন্তু এরকম একটা সময় উত্তেজনার পারদ যখন বাড়ছে তখন নতুন করে আপনি আরেকটু উত্তেজনাটা বাড়িয়ে দিচ্ছেন। এটা স্রেফ কাণ্ডজ্ঞানহীন, দায়িত্বহীন, পুরো দেশটাকে প্রকারান্তরে নৈরাজ্যের দিকে নেবার একটা প্রত্যক্ষ কোনো প্রচেষ্টা কিনা আমি খুব খোলামেলা বলতে চাই। আর সরকারের একটা সমষ্টিগত একটা ব্যর্থতা আছে, কালেকটিভ একটা ফেলিওর আছে। আমি ইন্ডিভিজুয়ালের দিকে আর অ্যাজ এ হোল বিশেষ করে বলতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার উপদেষ্টা, তার সচিব, গোটা যারা যুক্ত আছেন তারা এটাকে কেবলমাত্র একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি বিবেচনা করছেন। ব্যাপারটা শুধু আইন শৃঙ্খলার নয় ব্যাপারটা। তো সেই জায়গা থেকে আরেকটা খেয়াল করবেন, রাজনৈতিক এত বড় ক্রাইসিস, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো অর্গ্যানিক কোনো যোগাযোগ নেই, কোনো অর্গ্যানিক কোনো এনগেজমেন্ট নাই, কথাবার্তা নেই, আলাপ আলোচনা নাই, বোঝাপড়া নাই। যেখানে পুরো অভ্যুত্থানের একটা, আমি বলি না ওই যে বিপ্লবের যেমন ওই যে বলে প্রতি বিপ্লবের ঝুঁকি থাকে, অভ্যুত্থানের একটা প্রতি অভ্যুত্থানের আশঙ্কা থাকে। তার মানে কনস্ট্যান্টলি আপনাকে ভিজিল্যান্ট থাকার ব্যাপার। আপনাকে সমস্ত ক্ষেত্রে চিন্তা, আপনার প্রতিটা পদক্ষেপ যদি আপনি বিবেচনা হিসেবে না দেন, ছাত্ররা যেটা করলো এটা কি কেবল একটি প্রশাসনিক সমস্যা? খেয়াল করবেন শিক্ষার ক্ষেত্রে পুরোপুরি একটা নৈরাজ্য চলছে। সরকার অনেকগুলো কমিশন করেছে, শিক্ষা নিয়ে কিন্তু কোনো কমিশন হয়নি। সরকার আগুনে হাত দিতে চায়নি। তো আপনি এত কিছু করছেন অথচ শিক্ষার এগুলোকে আপনি কিন্তু মনোযোগও কিন্তু আসেনি। আপনি খেয়াল করবেন তারপরে অটোরিকশা, এগুলো আপনি জানেন না? ঢাকা শহরে 10 লক্ষ যেখানে অটোরিকশা যেখানে যুক্ত আছে, আপনি হাইকোর্ট কিভাবে কোন বোধের জায়গা থেকে এটাকে স্থগিত করার, তারা এটাকে চলবে না এরকমটা তারা সিদ্ধান্ত দেন। তো এগুলো তো সরকারের এগুলো বোঝা দরকার। আমরা কোন একটা সময়টা পার করছি। আমি মনে করি সরকারের মধ্যে ওই যে বললেন, আমি আগে বলতাম আওয়ামী লীগ আমলে অনেকগুলো সরকার কাজ করছে, প্রচণ্ড আমি দেখছি যে বলতে পারেন সমন্বয়হীনতা, প্রচণ্ড সাধারণ বোধ, সাধারণ কাণ্ডজ্ঞানের সাধারণ অভাব, এবং বিশেষ করে স্টেক হোল্ডারদেরকে আস্থার মধ্যে নেওয়া। এটা কি আপনি ধমক দিয়ে পারবেন? এটা কি আপনি ধমক দিচ্ছেন? এটা কি শোধ প্রতিশোধের রাজনীতি আপনি পারবেন? ইতিমধ্যে এই ঘটনা বিশ্বব্যাপী একটা বাংলাদেশ বিরোধী একটা তৎপরতা, একটা বাংলাদেশ বিরোধী ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনের রাজনৈতিক দিক আছে, অর্থনৈতিক দিক আছে, এমনকি এর অনেকগুলো সুদূরপ্রসারী ইমপ্লিকেশন আছে। সরকারি বিবেচনা নেওয়া দরকার, সবাইকে আস্থায় নেওয়া দরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে যদি চলতে না পারেন, আমি আশঙ্কা করি সংকট কিন্তু আরও কিন্তু বাড়বে, এবং সরকার লেজে গোবর অবস্থায় পড়লে আমাদের অভ্যুত্থানে এবং নানা ধরনের প্রতি অভ্যুত্থানের একটা আশঙ্কার জায়গাটা কিন্তু আমি কিন্তু উড়িয়ে দিচ্ছি না। নিশ্চয়ই, কিন্তু সেই আলোচনার জায়গাটা কেমন করে হবে, কি করা উচিত, আমি সেই আলোচনাতে একটু পরে আসছি। আনম এহসানুল হক মিলন আছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। যে কথাটি বলা হচ্ছে যে আগামীকাল আবারও চিন্ময় দাসের হবে, জামিন আবেদন করা হবে। সেখানে আমরা আশা করতে পারি হয়তো জামিন হবে না, আমরা ঠিক জানি না। যদি জামিন হয়ও, যে পরিমাণ প্রতিক্রিয়া বিশ্বব্যাপী এখন পর্যন্ত হয়ে গেছে, ভারত স্টেটমেন্টে বলেছে যে বাংলাদেশে আসলে উগ্রবাদিতার অনেক জায়গা তৈরি হয়েছে, তারা হামলা করেছে, তাদের কারণে এগুলো তৈরি হয়েছে। এই যে যা তারা প্রতিষ্ঠা করতে চায় তা আবারও আমরা সুযোগ করে দিলাম কিনা, যখন আমরা সুযোগ করে দেই তখন সেখানে বলার অপেক্ষা রাখে কিনা যে এটা অন্যের ষড়যন্ত্র। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উভয় বিজ্ঞ আলোচককে। খুব আলোচনা শুনছিলাম, ভালো লাগছিল। সরকার নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল, সেটাও দেখছি যে ক্রিটিক্সগুলো সত্যি হওয়া উচিত, এবং ভুলভ্রান্তি এই সরকার হচ্ছে, এবং ক্রমান্বয়ে তাদের বিরুদ্ধে যে জনমত কিছুটা দূরে চলে যাচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে কেমন যেন একটা অস্থির অবস্থা। কিন্তু সরকারকে এগুলিকে ডিফেন্স দিতে পারছে? নিশ্চয় পাচ্ছে না। হ্যাঁ, সরকার আমাদেরকে ফাইন্যান্সিয়াল সেক্টরে বেশ ভালোই করেছে, শ্রীলঙ্কা হতে দেয়নি আমাদেরকে। রিমিটেন্স আসছে, আমাদের রিজার্ভ বাড়ছে, রিজার্ভে হাত দেওয়া হচ্ছে না, ব্যাংকিং সেক্টরগুলোকে তারা চিহ্নিত করতে পেরেছে, সেখানে তারা প্রচুর কাজ করছে, তারপর দুর্নীতি ব্যক্তিগুলোকে চিহ্নিত করতে পেরেছে। কিন্তু
অন্যান্য বিষয়গুলো সেগুলো তেমনভাবে তারা চিহ্নিত করতে পারেনি এবং তাদের সেই প্রকল্প আমরা দেখছি না যে সামনের দিকে আছে। এর মধ্যে দিয়ে আমি মনে করি যে তাদের খুব ভেবে শুনে কাজ করতে হবে। তবে এটাও তো সত্য যে এই সরকার আসার পর থেকেই ভারত এবং পতিত সরকার তারা ষড়যন্ত্র করছে এই সরকারকে একদিনের জন্য সুস্থ থাকতে দেওয়া হবে না। এই সরকারকে যদি সুস্থ থাকতে দেওয়া না হয় ক্ষতিকার আমাদের বাংলাদেশে। আচ্ছা, এই সরকার কি দাবি দেওয়া সরকার? এই সরকার তো এসছে ইন্টারিম গভর্নমেন্ট, একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে সংস্কারগুলো করে তারা চলে যাবে, তারা বলছে এবং চলে যাবে, এবং সেই ইঙ্গিত আমরা পাচ্ছি এবং তারা সংস্কারের জন্য ডেট ফিক্স করে দিয়েছে। এই মুহূর্তে এই যে আন্দোলন হচ্ছে, ধরুন 7টি কলেজ হঠাৎ করে বিশ্ববিদ্যালয় হতে হবে, তিতুমিরের ছেলেরা বেরিয়ে আসলো, রাজপথে আন্দোলন করলো যে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় বানাতে হবে। সরকারকে ইন্টেলিজেন্স জিজ্ঞেস করেছে যে ছেলেরা আন্দোলন করেছে তিতুমির বিশ্ববিদ্যালয় হতে হলে কত বছর লাগবে, সে কি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে? তাহলে কেন সেই বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করলো? আর বাংলাদেশে কি বিশ্ববিদ্যালয়ের অভাব পড়েছে? তাহলে এই আন্দোলনটা কেন হলো? আমরা ফোনালাপ শুনেছি, পতিত সরকার প্রধান হাসিনা তিনি গিয়েছেন, তার পাসপোর্ট নেই, সে ওখানে কোন স্ট্যাটাসে আছেন সেটাও আমরা জানি না, তাকে আশ্রয় দেওয়া হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র আমাদের দেশের জনগণ এই উত্থান করেছে, আমাদের দেশের জনগণের পক্ষে তারা নেই, তারা এই সরকারকে সমর্থন দেয়নি। তো জনগণের যে প্রত্যাশা, যে আশা, সে প্রতিবেশী রাষ্ট্র কিন্তু সেটা আমাদেরকে সহযোগিতা করছে না, এবং তারা একের পর এক নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করছে। ধরুন তাদের দেশে আমাদের দেশের লোকেরা সেখানে ট্রিটমেন্টের জন্য যায়, ট্রিটমেন্টের ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, বলছে যে কলকাতায় নাকি বাংলাদেশে ভরে গিয়েছে। হ্যাঁ, এটা আমিও খোঁজ পেয়েছি, বাংলাদেশে ভরে গিয়েছে, কিন্তু সেটা তো হিন্দুরা না, সেটা তো আওয়ামী লীগেরা। বর্ডার দিয়ে হাজার হাজার আওয়ামী লীগের নেতারা যারা এখানে লুণ্ঠন করেছে, অত্যাচার করেছে, রাজধানী করেছে, খুন করেছে, দর্শন করেছে, তারা সব সেখানে পালিয়ে গিয়েছে এবং তাদেরকে সেখানে শেল্টার দিয়েছে। আপনি দেখুন ব্যাটারি চালিত রিক্সাকে হঠাৎ করে বন্ধ করে দিল আদালত থেকে, তারা একবারও চিন্তা করেনি যে এদের বন্ধ করে দেওয়ার পরে অল্টারনেট তাদের রুটি রোজগারি কী হবে, সেটা তারা চিন্তা করেনি। একের পর এক প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি ছাত্ররা এসে বললো যে পরীক্ষা দেবো না, পরীক্ষা না দেওয়ার জন্য রাজি হয়ে গেল, কিন্তু যেই বোর্ডের চেয়ারম্যান আওয়ামী লীগের পতিত সরকারের চেয়ারম্যান ছিল, সেই চেয়ারম্যানকে কিন্তু তারা আগে রিপ্লেস করেনি। প্রত্যেকটা ক্ষেত্রে আনসারে সেখানে গিয়ে ডিস্টার্ব করলো, আদালত পাড়ায় বিচারকরা করলো, যেখানে সেখানে। তাহলে তো আমরা নিশ্চিত দেখছি একটি ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রটা কাদের? মানে বাইরে থেকে যদি আওয়ামী লীগ করে থাকে, সরকার হচ্ছে পতিত সরকার, শেখ হাসিনা সে টেলিফোনে বলছে যে তার লোকজনকে উৎসাহিত করছে, বিদেশ থেকে উৎসাহিত করছে, এই সরকার 1 মাসের মধ্যে পালিয়ে যাবে, এগুলি আমরা দেখছি। এই যে আওয়ামী লীগের অর্থ, আওয়ামী লীগের লোকজন সবাই তো সকল জায়গায় রয়েছে, একজনও তো পালিয়ে যায়নি। এই আপনি থানা প্রশাসন হতে শুরু করেন, পুলিশ প্রশাসন হতে শুরু করেন, জনপ্রশাসন হতে শুরু করেন, প্রত্যেকটি জায়গায় সকলে রয়েছে। এমন একটি অবস্থায় সকলে আন্দোলন করছে, তাদের দাবি দেওয়া মনে হয় যেন এই সরকারের সময় নিতে হবে, এই সরকার দাবি দেওয়া সরকার। আর আওয়ামী লীগ করেছে যেই হিন্দুরা, তারা সেই সময় ইফেক্টিভ হয়েছে। ওবায়দুল কাদের বলেছিল লক্ষাধিক, 5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ লোক মারা যাবে, এটা কি হয়েছে? এখানে কি হিন্দুদের, সনাতনী ধর্মদের কোনো আক্রমণ হয়েছে? একটি প্রমাণ কেউ দিতে পারবে? যারা আওয়ামী লীগ করেছে, যারা হিন্দু, যারা মুসলমান, যারা বৌদ্ধ, খ্রিস্টান, তাদের উপর আক্রমণ হয়েছে। সেই জায়গায় এখন সনাতনী ধর্মরা তারা হঠাৎ করে চিটাগাঙ্গে বিশাল সমাবেশ করলো। আমরা তো গত 16 বছর এই সমাবেশ দেখিনি, এখন এই সমাবেশ কার উস্কানিতে হলো? রংপুরে এই সমাবেশ কেন হলো? বুঝলাম একজন গুরুকে অ্যারেস্ট করেছে, আইন আদালত অ্যারেস্ট করেছে, পতাকা কাঁধে নিয়ে ঘোরাটা অন্য দেশে কোনো অন্যায় নয়, আমরা আমেরিকায় দেখেছি পতাকা কীভাবে ব্যবহার করা হয়, সেটা একজন বিচারক করেছে, আদালত রয়েছে, আদালতের সামনে পুলিশের গাড়ি আটকিয়ে সেটাকে ভাঙচুর করতে হবে, আদালত পরে একজন আইনজীবীকে হত্যা করতে হবে, এটা কোন ধরনের অরাজকতা? কেন আগামীকালকে বেল হবে কি না এটা অপেক্ষা করতে পারলো না? কোথায় রয়েছে? আমাদের বেগম খালেদাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, আমাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, আমরা কি গাড়ি ভেঙেছি না রাজপথ ধ্বংস করেছি? কেন এটা করা হলো? এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র করে এই সরকার যেন সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারে, আবার যেন এই পতিত সরকার প্রেতাত্মারা এখানে আসতে পারে, সেই ষড়যন্ত্রের নীল নকশা হচ্ছে। আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, আদালত তাকে বিচারে কালকেই ছেড়ে দিবে বা পরশু ছেড়ে রাখবে, সেই জন্য ভারতকে এই ধরনের কঠিন স্টেটমেন্ট কেন দিতে হবে? আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে ভারত কেন এখানে এসে উস্কানি দেবে? কেন পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে বলবে যে আমরা বর্ডারে সেখানে মিছিল করতে যাব? এই ধরনের ঘটনা কি অন্যান্য দেশে হয়নি? এই ধরনের ঘটনা কি মুসলমান হত্যা হয়নি, গরু হত্যা নিয়ে হয়নি? কেন তাদেরকে এই কথা? আমি যেটা বুঝি
এই কঠিন ষড়যন্ত্র হচ্ছে এই দেশে স্থিতিশীল সরকার হতে দেওয়া হবে না, একটি সঠিক নির্বাচন হতে দেওয়া হবে না, সেই জন্য এই এগুলো হচ্ছে এই উস্কানি আছে, ইন্ধন আছে বাইরের থেকে, এবং আমরা সমস্ত কিছু জানলাম। কিন্তু এটা তো শুরুর দিন থেকেই আমরা জানি, কারণ একদম 5-6 তারিখের পর থেকে 7 তারিখের পর থেকেই যে আতঙ্কে থাকা হচ্ছিল সেটা হচ্ছে একটা প্রতি বিপ্লব হবে, সেটা সামলানো গিয়েছে। তারপরে নানা ধরনের এই দাবি দেওয়ার কাভারের ভিতর থেকে অনেকের আন্দোলন, ইন্ধন থাকার কথাও আমরা শুনছি। কিন্তু যখন আমরা বুঝছি যে সকল কিছুর মধ্যে একটা ভীষণ রকমের ঝুঁকিপূর্ণ সময় আমরা পার করছি, তখন আমরা এই ধরনের সিদ্ধান্ত নিব কিনা এবং আমরা আসলে দেশকে এমন অস্থিতিশীলতার জায়গায় ফেলবো কিনা, রাজনৈতিক দলগুলোর এখানে অবদানটা কি থাকা উচিত ছিল। আমি বিরতির পর ফিরব। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমি নাজনীন মুন্নি আপনাদের সাথে আছি। আলোচনাতে ছিলাম ভেতরে বাহিরে কাদের ইন্ধন চলছে, এবং আলোচনা আমাদের সাথে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, যা কিছু হচ্ছে সরকারের একক দায়িত্ব নয়, দেশের স্থিতিশীলতা রক্ষা করা রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেটেই আসলে এই সরকার আছে এখনো পর্যন্ত। রাজনৈতিক দলগুলো সেক্ষেত্রে কোনো ভূমিকা এই সময় রাখছে কিনা, শামীম হায়দার পাটোয়ারি? দেখুন, রাজনৈতিক দলগুলো এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করছে, সর্বোচ্চ, এবং সংবিধানের অনেক ডেরিলিকশন রাজনৈতিক দলগুলো অ্যালাউ করছে। এ বিষয়ে তারা খুব স্ট্রিক্ট পদ্ধতি নিচ্ছে না। আমাদের মেইন প্রবলেমটি হচ্ছে এই সরকারের একটা বড় অংশের রাষ্ট্র পরিচালনার পূর্ব অভিজ্ঞতা নাই। এই সরকারের একটা বড় অংশের ক্রাইসিস হ্যান্ডেলের নার্ভ নাই, এটা বোঝা যাচ্ছে। আন্দোলন করেছে তারা একটা অংশ, অবশ্যই। এটি সমন্বয়কদের একটা সমন্বয়হীনতার সরকার হয়ে গেল। এটা খুবই আনফর্চুনেট, কারণ ডক্টর ইউনূসের মতো একজন প্রবাদতুল্য ব্যক্তি, যাকে আমি কাছ থেকে দেখেছি এবং যার অসংখ্য সাকসেস স্টোরি আছে, তার নেলসন ম্যান্ডেলা হওয়া উচিত ছিল। নেলসন ম্যান্ডেলা সারা জীবন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে নিজের প্রথম সরকারটা সম্পূর্ণ বৈষম্য ভিত্তিকই করেছেন। অর্থাৎ হোয়াইটদের ওখানে পপুলারিটি ছিল, পপুলেশন ছিল 3%, বাট ক্যাবিনেটে 50% উনি হোয়াইটদেরকে দিয়েছেন প্রথম সরকার গঠন করে, এবং যে কারণে ওনার সময় সাউথ আফ্রিকা কোনো রেসিজমের শিকার হতো না এবং স্ট্যাবিলিটি দিকে ছিল। ডক্টর ইউনূসের উচিত ছিল সকল দলের সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করে তার ভিত্তিতে দেশটাকে চালানো। কিন্তু কিছুদিন পর্যন্ত আমরা দেখেছিলাম ছাত্র জনতার আন্দোলন হতো, আন্দোলনে যা বলা হতো উনি তাই করতেন। ঠিক এই মব লিড গভর্নেন্স ইজ এলিয়েন ইন পলিটিক্যাল সায়েন্স, এবং পৃথিবীতে কোথাও মব লিড গভর্নেন্স কোনো ভালো ফল আনতে পারে নাই। চিন্ময় রায় কৃষ্ণ তো ব্রহ্মচারী, পেঁয়াজ খান না, পেঁয়াজ না খাওয়া একটা লোককে রাষ্ট্রদ্রোহী মামলায় অ্যারেস্ট করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের সাথে পেঁয়াজের কি কোনো এটা বলছি, যিনি পেঁয়াজ খাচ্ছেন না, উনি কতটা শান্তিপ্রিয় অথবা প্রিচিং ধর্মীয় গুরু। আমি বলছি তিনি মাংস খাচ্ছেন না, পেঁয়াজ খাচ্ছেন না, অর্থাৎ যুদ্ধ করতে গেলে যে জিনিসগুলো লাগে তার মধ্যে তো মাংস লাগে, অনেক কিছু, সেগুলো ওনারা খাচ্ছেন না। অবিবাহিত মানুষ, অকৃতদার, অবভিয়াসলি ব্রহ্মচারী, সোজা কথা। তো এনাকে কেন অ্যারেস্ট করা হলো? এই বোকামিটার জন্য সরকারকে অনেক অনেক দ্বন্দ্ব দিতে হবে, এবং এটি এখনই কারেক্ট করা। দেখুন, 5ই আগস্টের পরেও কিন্তু বাংলাদেশে এই সমস্যা হয়েছিল, মাইনরিটি কমিউনিটি প্রচণ্ড ভয় পাচ্ছিল, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু ঢাকেশ্বরী মন্দিরকে তাদের সাথে কথা বলে বলেছেন, আপনি একবার দেশটাকে আপন ভাবেন, দেখবেন সবসময় সমাধান হয়ে যাবে। কালকেই সরকারের দুঃখ প্রকাশ করা উচিত এবং এদের সাথে ডায়ালগ করা উচিত। পজিশন থেকে কোনো অবজেকশন না দিয়ে ওনাকে জামিন দেওয়া উচিত। এটাকে বাড়তে দেওয়া যাবে না, এটাকে বাড়তে দিলে এটা সরকারের জন্য তীব্রভাবে কাউন্টার প্রোডাক্টিভ হবে। আমি শেষ করে দিচ্ছি। এবং এই উসিলায় কোনো একটি মহল হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে পারে, এই উসিলায় কোনো একটি মহল বাংলাদেশের সিভিল ওয়ার লাগাতে পারে, এই উসিলায় কোনো একটি মহল বাংলাদেশের রিফিউজি ক্রাইসিস ক্রিয়েট করবে, তখন ভারতের বাংলাদেশের নাক গলানোর লেজিটিমেট কিছু ইন্টারন্যাশনাল লতে কিছু প্রভিশন চলে আসবে। সেই পর্যন্ত জিনিসটাকে জিতে দেওয়া যাবে না। সাইফুল হক, যে কথাটি আসলে বলে যাচ্ছিলাম, যে এটা প্রমাণ করার চেষ্টা হয়েছে যে শেখ হাসিনা সরকার যখন থাকে না, এই দেশটি হচ্ছে উগ্রবাদী মুসলিমদের দখলে চলে যায়, এবং সেই আতঙ্ক আশঙ্কায় সবসময় ভারত চেয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকুক। যা কিছু ঘটলো চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারকে কেন্দ্র করে, এটি কি আসলে সেই প্রোপাগান্ডাকেই উস্কে দিবে কিনা? না, আমি সাধারণভাবে আপনি যেটা বললেন, ক্যাম্পেইন যেটা আছে, এখনো আছে, আওয়ামী লীগ না থাকলে কি হয়, সেই ক্যাম্পেইনটাকে খানিকটা বাতাস দেবে। এটা এই সত্য অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এটা যখন আপনি বোঝেন, তাহলে আপনার নীতি কী হবে, কৌশল কী হবে, কিভাবে আপনি ম্যানুভার করবেন, পুরো জিনিসটা কিভাবে আপনি ব্যালেন্স করবেন, ম্যানিপুলেট করবেন, কিভাবে একটা কনসেনসাস বিল্ড আপ করে একটা ওয়ার্কিং জায়গা ডেভেলপ করবেন, এটাই হচ্ছে স্টেটসম্যানশিপ, এটাই দূরদর্শিতা, এটাই চিন্তার
অগ্রসরমানতা। আপনি ধরুন আমরা তো সরকারকে তো পরিপূর্ণ সহযোগিতা করছি, আমরা আনকোশ্চেনেবল সহযোগিতা করছি, কিন্তু সরকার তারা কি গ্রহণ করতে পারছেন? সহযোগিতা তারা গ্রহণ করতে পারছেন না। চলন বলন আচরণ তাদের কাজের ক্ষেত্রে বরঞ্চ প্রতিদিন আমরা দেখছি যে তারা কিন্তু অনেক উল্টো পাল্টা তারা কিন্তু করছেন। যেহেতু এটা আমাদের সমর্থিত সরকার, আমরা এগুলো কিছুটা ওই যে পরিবারের মানুষ যখন ভুল করে একটা দরদ কাজ করে, সহানুভূতি কাজ করে, অনেক সময় আমরা এটাকে ওভারলুক করি, কিন্তু করতে করতে এটা এখন বিরাট একটা সংকটের জায়গাটা এখন তৈরি করেছে। অদূরদর্শিতা, বিজ্ঞ জনচিত সিদ্ধান্ত নিতে না পারা। সেদিক থেকে বলবেন যে এইগুলো কোনো দরকার ছিল না, ওনাকে অ্যারেস্ট করার দরকার ছিল না। আপনি অনেক সময় ধীরে যেতে হয়, অনেক সময় আপনি বুঝতে পারছেন সময়টা এখন আপনার অনুকূলে না, তাহলে আপনি পরবর্তী পর্যায়ে সেখানে আপনি আসতে পারেন। কারণ এক্সিস্টিং ইতিমধ্যেই ঢাকা সহ দেশের একটা বড় অংশের মধ্যে অনেক সংকট, সেটাকে আপনি অগ্রাধিকারের সমস্যা করেন। নতুন করে কেন আরেকটা ক্রাইসিস কেন আপনি যোগ করবেন? এটা তো সাধারণ, এটা তো ক-খ জ্ঞান। এটা বোঝার জন্য বড় রাষ্ট্রবিজ্ঞানী আগামীকাল যদি জামিনটা হয় তাহলে কি এই সংকটটা সমাধান হবে কিনা? দুটো হলো, জামিনটা হলে মনে করি উত্তেজনার পারদটা কিছুটা কমবে। আজকে যে মর্মান্তিক যে হত্যাকাণ্ড হয়েছে আইনজীবীর, খুবই দুঃখজনক, এবং যেভাবে তাকে হত্যা করা হয়েছে খুবই বর্বরচিতভাবে, আপনি যদি চলতে থাকে এ ধরনের ঘটনা আরও হয়তো রেপ্লিকেট করতে পারে খুবই দুঃখজনকভাবে। এবং এটা সাম্প্রদায়িক উত্তেজনা, আমাদের বৈষম্যের জায়গাটা প্রধান কথাটা কি? ধর্মবিশ্বাসের জন্য, ধর্ম বর্ণ বিশ্বাসের জন্য রাষ্ট্র তার কোনো নাগরিককে অধিকারের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে রাষ্ট্র কখন কাউকে কোনো আলাদা করে বিবেচনা করবেন, এটাই তো হলো মূল কথা। সেদিক থেকে সরকারের গোটা রাজনৈতিক দল সমাজের সাথে এক ধরনের একটা বিচ্ছিন্নতা, একটা অ্যালিনিয়েশনটা চলছে। প্রথম দিকে ছিল অতিরিক্ত আত্মবিশ্বাস, তারপরে এক একজনের এক এক এজেন্ডা, কারো কারো ব্যক্তিগত প্রতিশোধ নেবার এজেন্ডা, কারো কারো বিশেষ গোষ্ঠীগত এজেন্ডা, কারো কারো হচ্ছে যে সরকারের মধ্যে নানা সরকারের এজেন্ডা, কারো কারো আমরা অল্প সময়ের মধ্যে আছি কি আমরা করতে পারি, সবটা মিলে যে একটা সমগ্র, তাদের উপরে আমরা যে তাদের ধরেন এত অনভিজ্ঞতার পরও আমরা আস্থা রেখেছি, তারা দেশপ্রেমিক মানুষ, তাদের সদিচ্ছার উপরে কোনো প্রশ্ন নাই, কিন্তু তারা তো আমাকে আস্থার মধ্যে নেবেন। রাজনৈতিক দলগুলোর সাথে ভারতের ছোট একটা প্রবলেম হলে সবাইকে ডেকে তারা বসে আলাপ আলোচনা করে, আমরা কোথায়? এইটা এই সরকার যে উচিত, কারণ এই সরকার তো আমাদের সমর্থিত সরকার, কিন্তু প্রতিটা কাজে তারা এটা করতে যে লেজগোবরে করছে, অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে, বরঞ্চ নতুন নতুন ক্রাইসিস তৈরি করে দুনিয়াব্যাপী বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রের একটা তকমা দেবার চেষ্টা হচ্ছে কিনা, বাংলাদেশকে সারা দুনিয়াব্যাপী ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে দুনিয়াব্যাপী একটা ব্যাড ইমেজ তারা তৈরি করবার চেষ্টা করছে। প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল ফোর্সগুলোকে, যারা অভ্যুত্থানের পক্ষে আমরা নিয়ে এসেছিলাম, তাদের কাছে কিন্তু সাম্প্রতিক ঘটনা বড় প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়ে, সরকার কিন্তু আসামির কাঠগড়ায় কিন্তু দাঁড়িয়ে যাবে। সুতরাং এখনই উদ্যোগ নেওয়া দরকার, আলাপ আলোচনা করেন, বোঝাপড়া করেন, এনাফ ইজ এনাফ, সবাইকে আস্থার মধ্যে নিয়ে কীভাবে চলতে পারি সেই পরামর্শ করেন। এবং সেই পরামর্শের জায়গা আসলে আসবে কিনা সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। এহসানুল হক মিলনের কাছে আমরা আসি, যে প্রশ্নটি সবসময়ের জন্য আমি এই পর্বে রাখছিলাম অন্তত, যে রাজনৈতিক দলগুলো তাদের ভূমিকা ঠিকমতো পালন করছে কিনা। ছাত্ররা যখন আন্দোলন করছে তারা কোনো না কোনোভাবে সেই আন্দোলনে আওয়ামী লীগের কেউ আছে কিনা আমরা সেটা জানি না, কিন্তু সেখানে বিএনপি, বাম দল, জাতীয় পার্টি সবার একটা সমর্থিত গোষ্ঠীও থাকার কথা। তারা কেমন করে এই সংঘর্ষে লিপ্ত হলো, তারা কেমন করে এই সহিংসতায় লিপ্ত হচ্ছে, তাদের কেন রাজনৈতিক দলগুলো কন্ট্রোল করতে পারে নাই, সেই জায়গাটা কি রাজনৈতিক দলের দেওয়া যায় কিনা, রাজনৈতিক দলের উপরে? আমরা কিন্তু ভুলে যাচ্ছি, আন্ডারমাইন্ড করছি যে আওয়ামী লীগ কতটা পাওয়ারফুল ছিল, তার অলিগারটা কত বড় ছিল, তারা এখনো কতটা সক্রিয়, এইটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। গতকালকে যে ঘটনাটি, সমস্ত বাংলাদেশ থেকে 1 লক্ষ টাকা করে বিনা সুদে দেওয়া হবে বলে, এবং তাদের পকেটে একটা স্লিপ ছিল যে শান্তিপূর্ণ গণ অভ্যুত্থান, সেখানে শেখ হাসিনার ছবি ছিল, এই কাজটা কারা করলো? একের পর এক তারা কার্ড চালিয়ে যাচ্ছে। গতকালকে যে ঘটনা, ওটা তারা আরও প্রায় 8-9 মাস আগে থেকে তাদের এই কর্মসূচি, বাইরে থেকে আমাদের যে টাকাটা পাচার হয়েছে টাকাটা উদ্ধার করা, এবং এটা আইন প্রণয়ন করে মানুষ বিনা সুদে ঋণ পেতে পারে কিনা, তাদের টাইমিংটা নির্বাচন করাটা হয়তো ঠিক হয়নি, কিন্তু ইস্যুটা ছিল তারা পকেটে তাদের শেখ হাসিনার
ছবি সম্মিলিত, সেখানে ছোট্ট ছোট্ট হ্যান্ডবিল ছিল যে এইটা একটা শান্তিপূর্ণ গণ অভ্যুত্থান। আচ্ছা, যদি সরকার বাইরে থেকে টাকা এনে টাকা বিতরণ করে, ইট মাস্ট বি সিস্টেমেটিক্যালি। হঠাৎ করে এক জায়গাতে বেরোবে আরেক জায়গাতে বেরোবে না, এটা তো হতে পারে না। কোন নারীরা কারা এটাকে প্রমোট করলো, কারা এখানে নিয়ে আসলো, এটা কারা করলো, এটা তো সরকার বলেনি যে এটা সরকারের পক্ষ থেকে হচ্ছে। আমরা কেন ভুলে যাই যে সুজাতা সিং ভারতের পররাষ্ট্র সচিব এসে আমাদের 2014 সালে নির্বাচন করিয়ে দিয়েছিল? আমরা কেন ভুলে যাই সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক? আমরা কেন ভুলে যাই ওবায়দুল কাদের বলেছিল ভারত যেখানে রয়েছে সেখানে আমাদের কোনো অসুবিধা নেই? আমরা এগুলি দেখেছি সুস্পষ্টভাবে। এই সরকার স্থিতিশীল হোক, এই সরকার কাজ করুক, এটা চায় না। এখন কোশ্চেন হচ্ছে, ওনারা যে কথাগুলো বলছেন যে এই সরকারের মধ্যে যারা রয়েছে তারা কারা, তারা কি চক্রান্ত রয়েছে কিনা? এই সরকারে যারা রয়েছে তাদের সকলকে আমরা চিনি না, তাদের কোনো প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড নেই। আমরা জানি তারা যার যার সেক্টরে খুব মহিমান ব্যক্তিত্ব, তারা কর্মঠ লোক, কিন্তু তারা কি জনগণের সাথে তাদের কি ম্যান্ডেট, তাদের কি এজেন্ডা ইন্ডিভিজুয়ালি বলছে? আপনি কি মনে করেন সরকারের কোনো একজন উপদেষ্টার একক সিদ্ধান্তে এমন বড় বড় ঘটনা ঘটতে পারে? না, এটা তো উপদেষ্টার সিদ্ধান্ত নয়। আমি দেখুন বলছি, আদালতে একবার কুহর কথা ছিল, তারপর ব্যাটারি চালিত গাড়িদেরকে বন্ধ করে দিয়ে একটা অস্থিরতার সৃষ্টি করা হলো, আবার একটা ছোট্ট বিষয়কে নিয়ে বেল ক্যান্সেল করে দেওয়া হলো। কিন্তু এই সরকার যদি অ্যারেস্ট নাও বা করে তাহলে প্রতিহত করে কিভাবে? এই যে চিটাগাঙ্গের লক্ষ জনতার যে সমাবেশটা হয়েছে, তারপর রংপুর, তারপর ঢাকায় তারা ডেকেছে, একের পর এটা পুঞ্জীভূত হচ্ছে এবং এটা বৃহৎ আকারে হচ্ছে। তাহলে এই ইস্যুটাকে কেন এখন সনাতন ধর্মীদেরকে এই ইস্যুটা এখন আনতে হবে? ওয়াই দে ক্যানট ওয়েট যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হবে, একটি সরকার আসবে, সেই সরকারের দাবি দাওয়া করবে? এটা পুরোটাই তো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের নস্যাৎ আমাদের করতে হবে। সেই জন্য আমাদের সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য হয়ে এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে, তা না হলে আমাদের সামনে বিশাল বিপদ রয়েছে। কিন্তু সেই সহযোগিতা আপনারা কেমন করে করবেন আমার সেটা জানা বাকি। বিরতির পর অনেক ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। শেষ মুহূর্তে আছে অস্থিতিশীলতা রোধ করতে রাজনৈতিক দলগুলো এখন কি করতে পারে সরকারের সাথে থেকে, আমরা শামীম হায়দার পাটোয়ারি দিয়ে শুরু করি। জি, প্রথম হচ্ছে এই সরকারের কোনো রাজনৈতিক দল নাই, কাঠামো নাই, একটা দাঙ্গা লাগলে ঠেকানোর মতো বা একটা পুলিশকে সহযোগিতা করার মতো কাঠামো নাই। তো তাকে বিএনপি, জাতীয় পার্টি বা অন্যান্য দলগুলোর রাজনৈতিক কাঠামোর উপর নির্ভর করতে হবে। অর্থাৎ এই দল এবং রাজনৈতিক দলগুলো, এই সরকার এবং রাজনৈতিক দলগুলো যদি পরিপূরক হিসেবে কাজ না করে তাহলে এই সরকার ব্যর্থ হবে। এই সরকার দেশও চালাতে পারবে না, ভোটও দিতে পারবে না। সরকারের ভিতর সরকার হবে, দেশের মধ্যে দেশ হবে, সেনাবাহিনীর ভিতর সেনাবাহিনী হবে, একটা মাচ্ছন্যায় বিশৃঙ্খলা চরমভাবে চলবে। এবং সেক্ষেত্রে ডেফিনেটলি এই মুহূর্তে হাই টাইম রাজনৈতিক দলগুলোকে এই সরকারের পাশে নেয়ার এবং রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে পাশে দাঁড়ানো। আমি খুব ভয় পাচ্ছি, দেখুন ভারতবর্ষকে ভাগ করার জন্য কিন্তু রায়ট লাগানো হয়েছিল। 42 সালে যখন বাংলায় গ্রেট রায়ট হলো তখনই কিন্তু পাকিস্তান ইন্ডিয়ার ফেট নির্ধারণ হয়ে গেছে এবং সেটা পারপেচুয়েটেড লাগানো হয়েছে, ব্রিটিশরা লাগিয়েছিল। তো আমরা তো ভয় পাচ্ছি। এক্ষেত্রে আমি বাংলাদেশের ইসলামিক দলগুলো, তারা শান্তিপ্রিয়, এবং তাদেরকে বলবো কোনো অবস্থাতেই কোনো ফাঁদে পা না দিতে, ঘরে থাকতে। কারণ আজকে একটি আইনজীবীর মৃত্যু ঘটেছে, এটি খুবই অনাকাঙ্ক্ষিত। কালকে কার মৃত্যু হবে আমরা বলতে পারছি না, কিন্তু আমি অনুভব করছি একটি দুর্বল রাষ্ট্র, দুর্বল সরকার দেশ পরিচালনায় আস্তে আস্তে ব্যর্থতার দিকে যাচ্ছে এবং ইলেকশন করতে পারবে কি না এটা নিয়েও সন্দেহ যাচ্ছে। আমরা এত দূর পর্যন্ত এত দুশ্চিন্তা আমরা না নেই, আমাদের এখনকার পরিস্থিতি আসলে যে জায়গায় আছে। সাইফুল হকের কাছে আমরা আসি। যে কথাটা শামীম হায়দার পাটোয়ারি বললেন যে আমাদের অন্তত যারা আছেন তারা শান্ত হয়ে থাকুন, একটা মৃত্যু যেন এখানেই শেষ হয়, আপনার জায়গা। প্রথমত আমরা যখন বুঝি যে নানা ধরনের অপতৎপরতা, ষড়যন্ত্রের জাল বিছানো হচ্ছে, তাহলে আমার তো সেখানে কাউন্টার স্ট্র্যাটেজি কাজ করবে। কিন্তু এই ক্ষেত্রে সরকারের হোমওয়ার্কের ঘাটতি আছে, যেটা বোঝাপড়ার ঘাটতি আছে। প্রথমত মনে করি যে সরকারকে সকল পলিটিক্যাল স্টেক আস্থায় নেওয়া দরকার। সরকারকে একলা চলো নীতিটা বন্ধ করা দরকার খুব দ্রুত। আগামী কাল বা পরশুর মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে, পারলে কালকের মধ্যেই বসা দরকার, কথা বলা দরকার। আমাদের সমস্ত রাজনৈতিক দল, সমাজের নানা অংশকে, যারা ধরেন ধর্মের দিক থেকে সংখ্যাগরিষ্ঠ অংশ, তাদেরকে অনেক বেশি সংযত হওয়া দরকার, দায়িত্বশীল হওয়া দরকার। কারণ আপনার একটা উগ্রবাদী বা এক্সেস কোনো তৎপরতা আরও অনেকগুলো ঘটনার জন্ম দিতে পারে। কারণ আমরা এমন একটা সময় পার করছি যখন জাতীয় ঐক্যটা ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। অভ্যুত্থানের ঐক্যটা ধরে রাখা, যে গণঐক্যটা তৈরি হয়েছিল সেখানে যেটুকু চিড় ধরেছে সেটাকে বজায় রাখাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সরকারকে পুরো উপদেষ্টা মণ্ডলীর দরকার হলে পুনর্গঠন, কারণ এই সরকার দিয়ে
আমি ইতিমধ্যে আগেও বলেছি নির্বাচন পর্যন্ত যাওয়াটা বেশ কঠিন। এই সরকার, এই প্রশাসন, এই ব্যুরোক্রেসি দিয়ে আমি যেসব এজেন্ডা নিয়ে তারা মুভ করছেন, তাদের বোঝাপড়া, তাদের কাণ্ডজ্ঞান, তাদের প্রতিটা স্টেপে এই সরকার, ধরুন আমি বলেছিলাম 100 দিন পার করাটা বিরাট সাফল্য। আগামী 100 দিন যদি সরকারকে চলতে হয়, অনেক প্রজ্ঞা, অনেক দূরদর্শিতা নিয়ে সরকারকে চলতে হবে এবং মানুষের উপরে, দলের উপর তাদেরকে এবং আপনি যে কথাটা বলছেন যে আপনাদের সাথে অতি সত্বর বসা উচিত রাজনৈতিক দলগুলোর সাথে। এবং আমি শেষে ডক্টর আনম এহসান হক মিলনের কাছে যাই। যা কিছুই ঘটছে তা এই মুহূর্তে সামাল দেওয়ার জন্য আসলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে কিভাবে? এবং 3টি স্টেটমেন্ট আজকে এসছে। দেশমাতৃকার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তারেক রহমান সাহেব বলেছেন। আর নাহিদ সাহেব বলেছেন অস্থিরতা তৈরিতে পতিত সরকারের দুর্নীতির টাকা ব্যবহার হচ্ছে। আর মাহমুদুর রহমান মান্না বলছেন পরাজিত শক্তি এখনও অনেকে শক্তিশালী। তিনটাকে আপনি কম্বাইন করেন, তারপরে আপনি রেজাল্টটা পাচ্ছেন। সেই কারণেই এগুলি হচ্ছে। তা আলোচনা দীর্ঘায়িত না করে আমরা আগেও বলেছি, যতই নির্বাচন বিলম্বিত হবে ততই অশুভ শক্তি এখানে কার্যকর হবে। সেই জন্য এই সরকারের ইমিডিয়েটলি একটা রোডম্যাপ দিয়ে বলে দেওয়া উচিত কীভাবে আগামী দিনের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। সেটি হবে আমাদের সকলের কামনা। আর অপরদিকে আমি শুধু বলতে চাচ্ছি যে এই পেঁয়াজ খাওয়া না খাওয়ার ভিতরে আকাঙ্ক্ষার কি কেমিস্ট্রি থাকতে পারে এটা তো আমি জানি না। মোদিও তো অবিবাহিত, কিন্তু তার আকাঙ্ক্ষা নেই, সে তো রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন। আর ব্রহ্মচারীরা পেঁয়াজ খায় না সেই জন্য তারা আন্দোলন করবে না, সেই জন্য দাবি আদায় করবে না। তাহলে ওনাকে এর নেতৃত্ব দেওয়া হলো কেন? না, সেটা শামীম ভাই হয়তো একটা জায়গা থেকে বলেছেন যে সেই শান্তিপ্রিয় মানুষ এই ক্ষেত্রে হয়তো বলেছেন, কিন্তু যে নেতৃত্বের জায়গায় তিনি আছেন, আমাদের কথা হচ্ছে কোনো ষড়যন্ত্র সেখানে টের পেয়েছে কিনা সরকার আসলে। কারণ এত বড় একটা সিদ্ধান্ত দেশের জন্য শেষ পর্যন্ত মঙ্গল বয়ে আনবে কিনা। অবভিয়াসলি এখানে ষড়যন্ত্র রয়েছে। এখন আমার ধারণা যে এই সরকারের ভেতরেও তো রয়েছে ষড়যন্ত্রকারীরা। তা না হলে এইভাবে একটি ছোট্ট ইস্যুকে বড় করা, বড় ইস্যুকে ছোট করা, এগুলি টানাপোড়েন কেন হচ্ছে? সেই জন্য এই সরকারকে অত্যন্ত সজাগ থাকতে হবে। কারণ বুঝতে হবে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল, সাধারণ জনগণ সকলেই এই শহীদের রক্ত আমরা বৃথা যেতে দেব না এবং এই সরকারকে সহযোগিতা করবে। আমরা অবশ্যই সেটা চাই এবং আমরা চাই যে এই ঘটনা নিয়ে হিন্দু মুসলিম মুখোমুখি না দাঁড়িয়ে যাক, আমরা আশাও করি না সেটা। এবং আগামীকালের মধ্যে আবার সবার মধ্যে সবার শান্তি ফিরে আসুক, সেই প্রত্যাশাই আমরা রাখি।